খ্রিস্টানদের রক্ষায় নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতি নিতে বললেন ট্রাম্প। সব ধরনের আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন তিনি। সোনার খনির বিনিময়ে সুদানের বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার অভিযোগ আরব আমিরাতের বিরুদ্ধে। RSF এর হাতে চীনের তৈরি প্রাণঘাতী রেইনবো ড্রোন। চীনের আকাশে 16,000 ড্রোনের আতশবাজি প্রদর্শনী। এক কম্পিউটারে 16,000 ড্রোন উড়ানোর অবিশ্বাস্য রেকর্ড চীনের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না করার অভিযোগ তুলে নাইজেরিয়ায় দ্রুত এবং ভয়াবহ সামরিক হামলার জন্য দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেছেন, নাইজেরিয়া সরকার সে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর হামলা বন্ধ করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তবে নাইজেরিয়া সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। 1 নভেম্বর শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, খ্রিস্টানদের ওপর হামলাকারী জঙ্গি, সন্ত্রাসী এবং যুক্তরাষ্ট্রের হামলা হলে তা হবে ভয়াবহ। তিনি আরও হুমকি দেন, এই সহিংসতা চলতে থাকলে যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে দেওয়া সব ধরনের আর্থিক ও অন্যান্য সহায়তা বন্ধ করে দেবে। এর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে এমন একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যেখানে ধর্মের কারণে মানুষের উপর নিপীড়ন চালানো হয়। ট্রাম্পের এই হুমকির বিষয়ে নাইজেরিয়ার সরকার বা হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সুদানের বিদ্রোহী গোষ্ঠীকে গোপনে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত বা UAE। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই অস্ত্রগুলো যাচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF নামে একটি আধা সামরিক বাহিনীর হাতে, যাদের বিরুদ্ধে সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে। RSF-কে চীনের তৈরি রেইনবো সিরিজের মতো অত্যন্ত উন্নত ড্রোন দেওয়া হচ্ছে। এর মধ্যে CH-95 মডেলের ড্রোন টানা 24 ঘণ্টা আকাশে উড়তে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। ড্রোন ছাড়াও UAE এই গোষ্ঠীকে ভারী মেশিনগান, কামান, যানবাহন এবং প্রচুর গোলাবারুদ দিচ্ছে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই 2024 সালের জানুয়ারিতে জানিয়েছিল, আরব আমিরাত একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে লিবিয়া, চাদ, উগান্ডা, সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল দিয়ে RSF এর কাছে অস্ত্র পাঠাচ্ছে। এছাড়া গত মে মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আরব আমিরাত চীনের তৈরি GB-50A গাইডেড বোমা এবং 155 মিলিমিটার H4 হাউটজার কামান দারফুরে পাঠাচ্ছে। সম্প্রতি RSF উত্তর দারফুরের এল ফাশের শহরে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যার ভিডিও প্রকাশ করে, যার পরপরই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনা ভেস্তে যায়। জানা গেছে, RSF নেতা মোহাম্মদ হামদান সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ মিত্র। অভিযোগ আছে, হামদান দাগালো দারফুরের সোনার খনি থেকে বিপুল পরিমাণ সোনা দুবাই হয়ে পাচার করেন এবং সেখানেই তার ব্যবসার মূল কেন্দ্র। সুদানের সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর UAE বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও বেশি শক্তি দিয়ে পারমাণবিক স্থাপনাগুলো আবার নির্মাণ করা হবে, এমনটাই ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 2 নভেম্বর রবিবার তিনি ঘোষণা দিয়েছেন, তার দেশ পারমাণবিক স্থাপনাগুলো আরও বেশি শক্তি দিয়ে পুনর্নির্মাণ করবে। গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বেশ কিছু ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি আবার ওই সব স্থাপনা চালু করার চেষ্টা করে তবে নতুন করে হামলা চালানো হতে পারে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না। তিনি জানান, এই পারমাণবিক কর্মসূচিগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এগুলো মানুষের স্বাস্থ্য ও চিকিৎসার মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য তৈরি। তবে যুক্তরাষ্ট্র মনে করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছিল, যে কারণে জুন মাসে হামলা করা হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ভবন বা কারখানা ধ্বংস করে আমাদেরকে সমস্যায় ফেলা যাবে না। ভেঙে ফেলা হলো 44 বছরের পুরাতন পারমাণবিক চুল্লির কুলিং টাওয়ার।
জার্মানির বাভারিয়া রাজ্যের গুন্ড্রেমিনগেন শহরে ২৫ অক্টোবর শনিবার দুপুরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে কুলিং টাওয়ার দুটি ভেঙে ফেলা হয়েছে। ১৯৮০ সাল থেকে শহরের একটি পরিচিত দৃশ্য ছিল বিশাল এই টাওয়ার দুটি। প্রায় ৩০,০০০ মানুষ টাওয়ার ভাঙার দৃশ্য দেখতে জড়ো হয়েছিল। জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর ২০১১ সাল থেকে জার্মানি পারমাণবিক শক্তি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ২০২৩ সালে দেশটির শেষ পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে এই টাওয়ার দুটির পতন স্থানীয়দের কাছে অত্যন্ত আবেগপূর্ণ ছিল। শহরের মেয়র টোবিয়াস বুহলার বলেন, মনে হচ্ছে বাড়ির একটি অংশ হারিয়ে গেল। আমি আজ পারমাণবিক শক্তির কিছু বিরোধীদের সাথে কথা বলেছি এবং পারমাণবিক শক্তির সমর্থকদের সাথেও কথা বলেছি। সবাই বেশ কষ্ট পেয়েছে। মনে হচ্ছে বাড়ির একটি অংশ হারিয়ে যাচ্ছে এবং এটাই এখানকার পরিস্থিতি। এই ঘটনাটি জার্মানিতে পারমাণবিক শক্তি নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে শক্তির দাম বেড়ে যাওয়ায় অনেকেই পারমাণবিক শক্তি বন্ধ করার সিদ্ধান্তকে ভুল বলছেন। যদিও রক্ষণশীল রাজনীতিবিদরা পারমাণবিক শক্তিতে ফেরার কথা বললেও জ্বালানি সংস্থা RWE মনে করে নতুন প্ল্যান্ট তৈরি করতে অনেক সময় লাগবে, যা বর্তমান সংকট সমাধানে সাহায্য করবে না। সংস্থাটি জানিয়েছে এই টাওয়ার দুটি কখনো তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসেনি। এগুলো ভাঙতে ৬০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ রিসাইকেল করে নির্মাণ কাজে ব্যবহার করা হবে। এই উৎসবে যেন জীবন ও মৃত্যুর মধ্যকার রেখাটি কিছুক্ষণের জন্য অস্পষ্ট হয়ে ওঠে। এটি কোনো শোকের অনুষ্ঠান নয়, বরং মৃত প্রিয়জনদের স্মরণে একটি প্রাণবন্ত উদযাপন। গত শনিবার ১ নভেম্বর ফেত গেতে বা মৃতদের উৎসব নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আয়োজনটি অনুষ্ঠিত হয় হাইতিতে। এই উপলক্ষে ভুডু ধর্মাবলম্বীরা রাজধানীর পোর্ট অব প্রিন্স সহ দেশের বিভিন্ন কবরস্থানে সমাবেত হন। তাদের মূল লক্ষ্য থাকে পূর্বপুরুষদের এবং গেদে নামে পরিচিত বিশেষ আত্মাদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা। এই ২ দিনব্যাপী উৎসবে কবরগুলো এক ভিন্ন রূপ ধারণ করে। অংশগ্রহণকারীরা বিষণ্ণ হয়ে থাকার পরিবর্তে সঙ্গীতের তালে তালে নৃত্য করেন এবং আত্মাদের উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী উৎসর্গ বা উপহার হিসেবে প্রদান করেন। পুরো আয়োজনটি একটি উৎসবমুখর অনুষ্ঠানে পরিণত হয়, যেখানে মনে হয় জীবিতরা তাদের প্রয়াত প্রিয়জনদের সাথে মিলিত হচ্ছেন। এই প্রথাটির শেকড় হাইতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বহু বছর আগে আফ্রিকা থেকে আনা দাসেরা তাদের নিজস্ব প্রাচীন ঐতিহ্য এবং বিশ্বাসগুলোকেও সাথে করে নিয়ে এসেছিলেন। সময়ের বিবর্তনে সেই আফ্রিকান নীতিগুলো স্থানীয় খ্রিস্টান প্রথার সাথে মিশে গিয়ে ভুডু নামক এই স্বতন্ত্র বিশ্বাস ব্যবস্থার জন্ম দিয়েছে। ফেত গেতে উৎসবটি সেই মিশ্র সংস্কৃতিরই একটি শক্তিশালী উদাহরণ, যা আজও অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। আল্পস পর্বতমালার খাড়া আঁকাবাঁকা পথকে বিদায় জানাতে মাটির গভীরে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। অস্ট্রিয়া এবং ইতালিকে যুক্ত করতে তৈরি হচ্ছে ব্রেনার বেস টানেল, যা চালু হলে হয়ে উঠবে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ। ৫৫ কিলোমিটার দীর্ঘ এই রেল সুড়ঙ্গটি অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরকে ইতালির ফোর্তেজ্জা শহরের সঙ্গে সরাসরি যুক্ত করবে। এই টানেল প্রকল্পটি অত্যন্ত জটিল। এতে ২টি প্রধান সুড়ঙ্গের পাশাপাশি একটি ছোট অনুসন্ধান সুড়ঙ্গ রয়েছে, যা মূল টানেল থেকে ১২ মিটার নিচে অবস্থিত। এই ছোট সুড়ঙ্গটি পানি নিষ্কাশন এবং ভূতাত্ত্বিক গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে। বর্তমানে ৪৫০ থেকে ৫০০ নির্মাণকর্মী পাহাড়ের গভীরে দিনরাত কাজ করছেন। এই টানেলটি এর গভীরতম স্থানে মাটির পৃষ্ঠ থেকে ১.৭ কিলোমিটার নিচে থাকবে। নির্মাতারা জানিয়েছেন, বর্তমানে মাটির ১০০০ মিটার গভীরেও তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্থির রয়েছে। আশা করা হচ্ছে এই সুবিশাল প্রকল্পটি ২০৩২ সালের মধ্যে সম্পন্ন হবে। বর্তমানে ট্রেনগুলোকে ১৫০ বছরের পুরনো একটি খাড়া এবং আঁকাবাঁকা রেল লাইন দিয়ে আল্পস পর্বত পার হতে হয়। এই পুরনো পথটি ভারী এবং দীর্ঘ মালবাহী ট্রেনের জন্য উপযুক্ত নয়। ব্রেনার টানেল কোম্পানি জানিয়েছে, এই পুরনো পথটি ইউরোপের যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় বাধা বা বটলনেক। এই নতুন সুড়ঙ্গটি শুধু জার্মানির মিউনিখ এবং ইটালির ভেরোনার মতো বড় বড় অর্থনৈতিক শহরগুলোকেও ভালোভাবে সংযুক্ত করবে না, বরং এটি উত্তর ও দক্ষিণ ইউরোপের মধ্যে যোগাযোগের প্রধান করিডোর হয়ে উঠবে। বিবিটি এর
হেড অফ কমিউনিকেশনস জুলিয়া গ্রুবার জানান, সুড়ঙ্গটি তৈরি করা হলে আরও ভারী মালামাল বহন করতে পারবে ট্রেনগুলো। ড্রোন নিয়ে চায়নার মতো তেলেসমাতি হয়তো আর কোনো দেশ বর্তমানে দেখাতে পারবে না। সম্প্রতি চায়নার প্রায় 16,000 ড্রোন একসাথে উড়ে গিয়ে আতশবাজির এক অবিশ্বাস্য প্রদর্শনী তৈরি করে, যা দেখতে লাগছিল অনেকটা আকাশের গায়ে আঁকা ডিজিটাল ছবির মতো। এই অসাধারণ প্রদর্শনীটি সাধারণ কোনো শো ছিল না, এটি একই সাথে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম রেকর্ডটি হল আতশবাজি বহনকারী সবচেয়ে বড় ড্রোন ফরমেশন, অর্থাৎ একসাথে এতগুলো ড্রোন আতশবাজি নিয়ে আগে কখনো ওড়েনি। দ্বিতীয়ত এবং সবচেয়ে অবাক করার রেকর্ডটি হল মাত্র একটি কম্পিউটার দিয়েই একই সময় বিশ্বের সবচেয়ে বেশি ড্রোন ওড়ানোর। মাত্র একজন ব্যক্তি একটি কম্পিউটার ব্যবহার করে 16,000 আলাদা আলাদা ড্রোনকে নিয়ন্ত্রণ করেছেন। চীনের হুনান প্রদেশের লিউয়াং শহরের রাতের আকাশ এক জাদুকরী দৃশ্যের সাক্ষী হয়েছে। এই ড্রোনগুলো শেনঝেনের একটি হাইটেক কোম্পানি তৈরি করেছে। এই কাজটি করা মোটেও সহজ ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আতশবাজির প্রচণ্ড তাপ। ড্রোন একটি ইলেকট্রনিক যন্ত্র যা গরমে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু প্রকৌশলীরা এই সমস্যার একটি দারুণ সমাধান বের করেন। হাইগ্রেড টেকনোলজি কোম্পানি লিমিটেডের পরিচালক জিয়াং জিয়াও ও টং বলেন, ড্রোনগুলোর ওপর তাপ সহ্য করতে পারে এমন এক বিশেষ ধরনের পদার্থের আস্তরণ ব্যবহার করা হয়েছে, যা ড্রোনগুলোকে তাপ থেকে সুরক্ষিত রাখে। আমাদের ড্রোনগুলি একটি কাস্টমাইজ উচ্চ তাপমাত্রা প্রতিরোধী উৎপাদন ব্যবহার করে, যা আতশবাজি প্রদর্শনের সময় উৎপন্ন উচ্চ তাপমাত্রার প্রভাবও কমিয়ে দেয়। উপরন্তু আমরা আমাদের ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আমাদের সমন্বিত আতশবাজি নিয়ন্ত্রণ ব্যবস্থা উভয় ক্ষেত্রেই প্রযুক্তিগত আপগ্রেড করেছি। সব মিলিয়ে আমরা সফলভাবে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছি। এর দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এতগুলো ড্রোনকে একসাথে ওড়ানো এবং তাদের মধ্যে যেন কোনো সংঘর্ষ না হয় তা নিশ্চিত করা। এর জন্য তারা খুব উন্নত সফটওয়্যার এবং বিশেষ ফ্লাইট কন্ট্রোল অ্যালগোরিদম তৈরি করেন। এই প্রযুক্তি অনেকটা আকাশে ট্রাফিক পুলিশের মতো কাজ করেছে। এটি নিশ্চিত করেছে যে প্রতিটি ড্রোন তার নির্দিষ্ট জায়গায় থাকে এবং অন্যের সাথে ধাক্কা না খায়। এই 2টি নিখুঁত নিয়ন্ত্রণের ফলেই তারা 2টি বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হন।